আজকে তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় এমনভাবে পড়াবো যে এখান থেকে শতভাগ শিওর থাকতে পারবে যে কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে। 100% তোমরা শিওর থাকো এখান থেকে হুবহু এমসিকিউ, ক প্রশ্ন এবং তোমাদের যে সৃজনশীল আছে কোনগুলো কোথা থেকে আসবে, কিভাবে আসবে সেগুলো নিয়ে আমরা পুরোপুরি বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়টি একটু বোরিং লাগতে পারে, তাও তোমরা পড়বে, আমি তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে, এগুলো আমরা জানি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970 সালে, কত সালে? 1970 সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মানে 1970 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ জিতে যায়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদানের ক্ষেত্রে নানা রকম ষড়যন্ত্র শুরু করে। ওরা কি করছে? বিভিন্ন রকম ষড়যন্ত্র শেষ পর্যায়ে কি হয়? 1971 সালে 1 মার্চ তদানীন্ত প্রেসিডেন্ট ও প্রধান সামরিক শাসন জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তিনি কি করেন? এই জাতীয় পরিষদ নির্বাচন যেটা ছিল সেটাকে অনির্দিষ্টকালের জন্য সেখানে স্থগিত ঘোষণা করেন। এরপরে শেখ মুজিবুর রহমান 2 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাহলে অসহযোগ আন্দোলন ডাক দেন এই ঘটনার পরবর্তীতে। 7 মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ থেকে জনগণের মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য প্রতিশ্রুতি নেওয়ার আহ্বান জানান। তাহলে কখন? এর পরবর্তীতে 7 মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দেওয়া হয়। 25 মার্চ রাতে নিরস্ত্র জনগণের ওপর পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায়। তাহলে 25 মার্চ অনেক খারাপভাবে আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। 26 মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাহলে মেজর জিয়াউর রহমান কি করেন? চট্টগ্রামের কালুরঘাটের বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয় এবং স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র সংগ্রহের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তাহলে এর পরবর্তীতে 10 এপ্রিল সরকার গঠন করা হয়, মুজিবনগর সরকার। এর পরবর্তীতে থেকে দীর্ঘ প্রায় 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ চলে এবং যুদ্ধ চলার পর 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন হয়। 16 ডিসেম্বর। তাহলে মার্চ মাস থেকে শুরু করে এর পরবর্তীতে পর্যন্ত 16 ডিসেম্বর পর্যন্ত প্রায় 9 মাসের মতো যুদ্ধ হয় এবং পরবর্তীতে না পেরে পাকিস্তানি বাহিনী তাদের 93,000 সৈন্য নিয়ে কি করে? আত্মসমর্পণ করে। এই বিষয়টা হালকা জেনে নিলেই হবে। মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতি, এরপর হলো সশস্ত্র মুক্তিবাহিনী ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও প্রাদেশিক পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1971 সালে 3 জানুয়ারি রমনার রেসকোর্স ময়দানে আওয়ামী লীগ দলীয় প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানের শপথ পাঠ করেন। এতে 6 দফা ও 11 দফার প্রচলিত অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাহলে 6 দফা আর 11 দফার যে অঙ্গীকার ছিল সেগুলো নিয়েও আমরা ধারাবাহিকভাবে দেখব। আপাতত একটু জেনে নাও। পাকিস্তানি সামরিক শাসনচক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর নানা চক্রান্ত শুরু করে। 1971 সালে 3 মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন। পাকিস্তানি পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ঢাকা অধিবেশনে যোগদান করতে অস্বীকার করেন। তাহলে পিপলস পার্টির নেতা কে ছিল? ইয়াহিয়া খান। জুলফিকার আলী ভুট্টো ছিল কি? পিপলস পার্টির নেতা। অন্যান্য সদস্যকেও তিনি হুমকি দেন। এভাবেই ছিল ভুট্টো ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল। ইয়াহিয়া খান 1 মার্চ ভুট্টোর ঘোষণাপত্রে অজুহাত দেখিয়ে 3 মার্চ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করার পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। অধিবেশনে স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও শেখ মুজিবুর রহমানের আহ্বানে 2 মার্চ ঢাকা এবং 3 মার্চ সারা দেশে হরতাল পালিত হয়। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসম আব্দুর রবের নেতৃত্বে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশ পতাকা উত্তোলন করেন। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, লাইনটা ভালো করে দেখবে। 3 মার্চ পল্টন ময়দানে সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন। তাহলে এই শাহজাহান সিরাজ, এই এমসিকিউটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে দেখবে। সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক আহত হয়। এমন পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7 মার্চের রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসভায় ঐতিহাসিকের ভাষণ দেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, এগুলো তোমরা পারবে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। এর পরবর্তীতে দেখো, ইউনেস্কো 2017 সালে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ওয়ার্ল্ড ডকুমেন্ট হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবে।
পরবর্তীতে আমরা যদি দেখি শেখ মুজিবুর রহমানের ভাষণে পরবর্তী করণীয় স্বাধীনতার লাভের দিক নির্দেশক ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা এর পরবর্তীতে হয়। এবং 25শে মার্চ পাকিস্তানি বাহিনীর নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চলাইট, এটা তোমাদের খ নম্বর প্রশ্ন আসতে পারে। অপারেশন সার্চলাইট কি নামক পরিকল্পনার মাধ্যমে নৃশংস গণহত্যা শুরু করে বাঙালিরা পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা 7 মার্চ শেখ মুজিবুর রহমানের ঘোষিত কর্মসূচির প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়। পূর্ব পাকিস্তানের সকল অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা এগুলো তোমরা নিজেরা পড়তে পারবে। এখানের মধ্যে যেসব বিষয়গুলো আসবে না সেগুলো দেখানোর প্রয়োজন মনে করছি না। তোমাদের যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার প্রতিটা লাইন পড়ালে ভালো হয়, তাহলে আমি প্রতিটা লাইন পড়াবো। 7 মার্চ টিক্কা খান ও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির ওপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করে। তাহলে এখানের মধ্যে এই দুইজনের নামও খুবই গুরুত্বপূর্ণ, নামগুলো একটু ভালো করে দেখবে। এরপরে 25শে মার্চ রাতে পৃথিবীর ঐতিহাসিক বর্বর গণহত্যা অপারেশন সার্চলাইট শুরু হয়। এটা কিন্তু খ প্রশ্ন আসবে, এই অংশ থেকে খ প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ইয়াহিয়া ও ভুট্টো 25শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেন, তাহলে ওরা ঢাকা থেকে পালাই যান। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে। পাকিস্তানি বাহিনী ঢাকার রাজপথের পুলিশ লাইন, পিলখানা, পিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আক্রমণ চালায় ও নৃশংসভাবে গণহত্যা ঘটায়। বাংলাদেশের ইতিহাসে 25শে মার্চ রাতে কালো রাত্রি নামে পরিচিত। এটাও খুবই গুরুত্বপূর্ণ, খতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত, তাহলে এটাও ক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় গণহত্যা দিবস কত তারিখ অনুষ্ঠিত হয়? 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। দুইবার ঘোষণা দেন জিয়াউর রহমান, একবার নিজে আরেকবার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। তাহলে এখান থেকে তোমরা এই বিষয়টা খুবই ভালো করে জানবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সূচনা ও মুজিবনগর সরকারের কার্যক্রম, তাহলে আমরা যদি এখান থেকে দেখি এখানের মধ্যে পরবর্তীতে যে কার্যক্রমগুলো ছিল কার্যক্রম নিয়ে আমরা হালকা ধারণা নিব। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, 10 এপ্রিল গঠন করা হয়। এটি ছিল প্রথম বাংলাদেশ সরকার। প্রথম বাংলাদেশ সরকার কত সালে গঠিত হয়? 10 এপ্রিল। খুবই বেশি গুরুত্বপূর্ণ ক প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য, দুইটা টপিকই ভালো করে দেখবে, ক এবং এমসিকিউর জন্য। এরপরে এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র মুজিবনগর সরকারের শপথ গ্রহণ 1971 সালে 17 এপ্রিল। 17 এপ্রিল কী করে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে এবং এই সরকারের যে কাঠামোটা ছিল আমরা যদি কাঠামোটা দেখি, প্রথমে রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান, খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। 2 নম্বরে এই অংশ থেকে একটা এমসিকিউ তো আসবেই। উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন তিনি উপরাষ্ট্রপতি। তিনি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী দেখবে তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী ছিল এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পূর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান, খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বরে ছিল পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন পররাষ্ট্র ও আইনমন্ত্রী। এরপরে এখানের মধ্যে যে আরও ছিল স্বাধীন বাংলাদেশের সরকারের উপদেশ ও পরামর্শের জন্য আরও অনেকজন ছিল। ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, ভাসানী, ন্যাপ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যদি মাওলানা ভাসানীকে কলকাতা গৃহবন্দী করে রাখা হয়েছিল তখন। ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, তখনকার সময় কিন্তু একদল আওয়ামী লীগ ছিল না, প্রায় 3 দল ছিল বলা যায়। ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, মুজাফফর ন্যাপ ছিলেন। এরপরে হলো যে অধ্যাপক মুজাফফর আহমেদের কমিউনিস্ট পার্টির কমরেড মনীষ সিং, জাতীয় কংগ্রেসের শ্রী মনোরঞ্জন ধর, তাজউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং খন্দকার মোস্তাক আহমেদ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন। কে নিয়ে 6 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। তাহলে 6 সদস্য বিশিষ্ট উপদেশ পরিষদ গঠিত হয়। এখানের মধ্যে প্রথমে যে ছিল ভাসানী ছিলেন, কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন কলকাতায় গৃহবন্দী ছিলেন। এরপরে এখানে মুজাফফর ছিলেন ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির। এরকম 6 জনকে মিলে একটা সদস্য গঠিত হয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অফ AMG ওসমানী ছিলেন।
প্রধান সেনাপতি। তোমাদেরকে এর পাশাপাশি বলি, তোমরা যদি এরকম করে দাগানো বই রেকর্ড সহকারে এবং দাগানো বই দুটোটা যদি আমাদের কাছ থেকে খুবই অল্প দামে কিনতে চাও, নিশ্চয়ই আমাদের নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবে। মেসেজ করে ধারাবাহিকভাবে বইগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে বইগুলো রেডি করব। ইনশাল্লাহ তোমরা সেখানে আমাদের প্লেলিস্ট আকারে সবগুলো পেয়ে যাবে।